হয়তো ওর ধারণা ছিল না যে আমি অজ্ঞান হয়ে যাব। আমি অজ্ঞান হয়ে গেছি কারণ আমার মায়ের সেই কথা, আর তার উপর স্বামীর এই দাবিগুলোর চাপ। আমি চাইলেও আমার স্বামীকে আমার কাছে আসতে দিতে পারিনি। এমন নয় যে আমার জীবনে অন্য কোনো পুরুষ ছিল। আমি মোহিতকে খুব পছন্দ করতাম। এটাও নয় যে আমার জীবনের অতীতে এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। কিন্তু আমার যে সমস্যা সেটা কম মেয়েদেরই থাকে। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে। শাশুড়ি ও মোহিত আমার কাছে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। শাশুড়ি আমাকে বলল, কেমন লাগছে? লেডি ডাক্তার বললেন, এখন একেবারেই ঠিক আছে, আপনারা চাইলে এনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। তারা কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়িতে নিয়ে আসে। শাশুড়ি আমাকে আমার ঘরে রেখে বিশ্রাম নিতে বললেন। আমি বিছানায় শুয়ে পড়লাম। বিয়ে বাড়ির কারণে বাড়িতে অনেক অতিথিরা উপস্থিত ছিলেন। আমি শুনতে পাচ্ছিলাম মোহিতের দাদা, ভাই, জামাইবাবুরা মোহিতের সাথে মজা করছে যে, বাসরাতে তুমি তোমার বউয়ের সাথে এমন কি করলে যে বেচারা মেয়েটি একেবারে অজ্ঞান হয়ে গেল? একটি ফুলের মতো মেয়ে, তোমার ধীরে সুস্থে এগোনো উচিত ছিল, কিন্তু তুমি তো ফুলটাকে দুমড়ে মুচড়ে দিয়েছ। তারা এটা মজা করার জন্য সুযোগ পেয়ে গেছিল, তাই তারা আর থামে? সবাই কি ভাবছিল জানি না, তবে আমি নিজেই নিজের প্রতি লজ্জা পাচ্ছিলাম, কারণ আমার কারণে মোহিত সবার সামনে লজ্জিত হচ্ছিল। কেউ তাকে উপদেশ দিচ্ছিল, 4 দিন ওই রুমের ধারে কাছেও যাবা না। কেউ আবার আমার শাশুড়িকে বলছিল যে তুমি নিজের কাছে বৌমাকে রাখো, পরে মোহিতের মুখে দিবে। নতুন বউ আবার যদি অজ্ঞান হয়ে যায়। হাসি মজার শব্দে আমি নিজের চোখেই নিজে ছোট হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমিও অসহায়। আমি যদি আমার স্বামীকে আসল কারণটা বলি তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি যদি কিছু নাও বলি তাহলে আমাদের সম্পর্ক কয়েক মাসের মধ্যেই সে জানতে পারবে। কিছুদিন শাশুড়ি আমার কাছে আসতে থাকেন। তিনি আমাকে খাওয়াতেন। তিনি খুব নরম মনের এবং স্নেহময়ী মহিলা। ধীরে ধীরে সমস্ত অতিথিরা চলে গেল। আমার শরীরও ঠিক হয়ে গেল, তাই আমি নিজেই রান্নাঘরে কাজ করতে থাকলাম। যদিও আমার শাশুড়ি আমাকে নিষেধ করেছিলেন। মোহিত খুব চুপচাপ থাকতেন এবং খাওয়ার সময় আমার দিকে অভিযোগের চোখ নিয়ে তাকিয়ে থাকতো। শ্বশুর বাড়িতে শুধু মোহিত আর আমার শাশুড়িই থাকতেন। মোহিত আমার শাশুড়ির একমাত্র ছেলে। যদিও সব অতিথি চলে গেছে, কিন্তু আমার শাশুড়ির তার বান্ধবী ও তার মেয়েকে জোর করে রেখে দিয়েছেন। শাশুড়ির বান্ধবীর মেয়ে আমার সমবয়সী, তার গ্র্যাজুয়েশন পরীক্ষা, তাই মেয়ে মাসখানেক এখানে থাকার প্ল্যান করেছিলেন। দিয়াও সুন্দরী, কিন্তু যে জিনিসটি আমাকে বিরক্ত করত তা হলো মোহিতের সাথে খোলামেলাভাবেই মিশত এবং মোহিতও তার সাথে হেসে হেসে কথা বলতো। সেই দিনও খাওয়ার সময় টেবিলে বসে দিয়া কি কি নিয়ে যেন কথা বলছিল, কিন্তু মোহিত তার কথায় পাত্তা দিচ্ছিল না। তার চোখ আমার দিকে স্থির ছিল। সে মুখে কিছু বলছিল না, কিন্তু তার চোখে আমি যা দেখছিলাম তা আমি জেনেও না জানার ভান করছিলাম। রাতে রান্নাঘরের কাজ শেষ করলাম। সবাই যে যার ঘরে চলে গেল। কিছুর অনুভূতি হওয়ার ঘাড় ঘুরালাম। দেখলাম মোহিত আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। সে বলল, মাথা ব্যথায় আমার ঘুম আসছে না, 1 কাপ চা বানিয়ে দাও তো। ভাবলাম চায়ের কথা বলে সে বেরিয়ে যাবে। আমি চায়ের জন্য কেটলিটা গ্যাসের চুলার উপর রাখলাম। আমি রান্নাঘরে কাজ করার সময় রান্নাঘরের দরজায় উনা ঝুলিয়ে রাখতাম, কারণ এই সময়টা আমি রান্নাঘরে একাই থাকি আর বাড়ির কোনো দেওর বা ভাসুরও ছিল না। কিন্তু মোহিত হঠাৎ এভাবে রান্নাঘরে এসে পড়ল, আমার কাছে দাঁড়াবে তা আমার ধারণা ছিল না। আমি যখন ওর দিকে মনোযোগ দিয়ে দেখলাম তখন আমার লজ্জা লাগতে শুরু হলো। ও রান্নাঘরে দরজার কাছেই দাঁড়িয়েছে আর আমার উনাটাও সেখানে ঝুলছে। আমি উনা নিয়ে নিজের গায়ে দিতেও পারছি না, তাই যত তাড়াতাড়ি সম্ভব চা বানানোর চেষ্টা করলাম। কিন্তু আজ গ্যাসের চুলাটাও খুব আস্তে আস্তে জ্বলছে। হয়তো কোনো একটা নোংরা আটকে গেছে। এত আস্তে আস্তে জ্বললে চা তৈরি হতে 15 থেকে 20 মিনিট সময় লেগে যাবে, আর এভাবে 15 থেকে 20 মিনিট দাঁড়ানো আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে।
বারবার মোহিতের চোখ আমার চোখে পড়ছিল আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তারপর হঠাৎ মোহিত বলল, তামিলি, তোমার চুলগুলো খুব সুন্দর। আমি খেয়াল করলাম ও আমার দিকে আরেকটু এগিয়ে এসেছে। রান্নাঘরটা খুব ছোট, তাই ও আমার খুব কাছে চলে এসেছে। আমি খুব নার্ভাস ফিল করছিলাম। ও আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, জানো, তোমাকে আমার বন্ধুর বিয়েতে প্রথম যখন দেখেছিলাম, যতক্ষণ তুমি বিয়ের অনুষ্ঠানে ছিলে, আমার চোখ সবসময় তোমার দিকেই ছিল। সেখানে আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলি। তখন থেকেই তোমার সাথে আমার সম্বন্ধ ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনো মতেই শান্তি পাচ্ছিলাম না। এই বলেই মোহিত আমার আরও কাছে চলে আসে আর আমি পিছিয়ে শিফটে যেতে গেলাম। মোহিত, প্লিজ সরো, আমাকে আমার ওড়না নিতে দাও বলে আমি আমার কপালে ঘাম মুছলাম। মোহিত বলল, এখানে অপর কেউ নেই যা থেকে তোমার নিজেকে লুকাতে হবে। মোহিত আমার আরও কাছে চলে আসে এবং আমার কোমরে ধরে আমার ঘাড়ে ঠোঁট ঠেকালো আর ওর গরম নিঃশ্বাস আমি গলে যেতে শুরু করলাম। আমার অবস্থা আরও খারাপ হতে লাগলো। আমার মুখ ওর কঞ্চির নেওয়ার আগেই আমি ওকে পিছনে ধাক্কা দিয়ে দিলাম। রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার রুমের দিকে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি কিভাবে মোহিতকে থামাতে পারি? সে তো আমার স্বামী এবং আমাকে ভালোবাসে। সে তার বন্ধুর বিয়েতে আমাকে দেখে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠিয়েছিল আর আমার মা প্রথম এই সম্বন্ধে রাজি হয়নি, কিন্তু মোহিত সম্বন্ধ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বাড়ির চোখ আর ছাড়েনি। আর আজ এত অপেক্ষার পর সে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছে, কিন্তু সে আমাকে তার মন ভরে ভালোবাসতেও পারেনি, কারণ আমি তাকে অনুমতি দেইনি। সে তো তার জায়গায় ঠিকই ছিল, কিন্তু আমি একটা সমস্যায় আটকেছিলাম। সে আমার জন্য এই সমস্যায় দাঁড়িয়েছিলেন। টেনশনে আমি কাঁদতে লাগলাম। আমি পাথর না, আমিও তো একটা স্বাভাবিক সম্পর্ক করতে চাই। মোহিত যতটা আমার ভালোবাসে এবং সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল ছিল, আমিও ঠিক ততটাই তার সঙ্গ পাওয়ার জন্য আকুল ছিলাম। মনে মনে হয়তো আমি সমস্ত কথা বলে আমার বুকের মধ্যে লুকিয়ে নিতে পারি, কিন্তু একটা অসহায়ত্ব আমাকে আটকে রেখেছে। কাঁদতে কাঁদতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে যখন ঘুম থেকে উঠলাম, মোহিত অফিসে চলে গেছে। আমি মোহিতের এত তাড়াতাড়ি অফিসে যাওয়ার কারণটা জিজ্ঞেস করলে শাশুড়ি বললেন তিনি জানেন না, হয়তো অফিসের কিছু জরুরি কাজ আছে। আমার মনে পড়লো আমি সারা রাত রুমের দরজার ভিতরে থেকে বন্ধ করে রেখেছিলাম। সম্ভবত মোহিত ডাইনিংয়ে বা সোফায় ঘুমিয়েছেন। তার ব্যাগ জামা কাপড় তো সব রুমেই। বুঝলাম মোহিত অফিসে যায়নি, বাড়ি থেকে কোথাও একটা চলে গেছে। এখন আমার মোহিতের জন্য চিন্তা হতে লাগলো। জানি না সে কোথায় গেছে, হয়তো সে আমার উপর রাগ করেছে। এসব চিন্তাতেই সারাদিন কাটালাম। সন্ধ্যার দিকে মোহিত এসে সোজা ঘরে চলে গেল। তারপর মোহিত আমার সাথে কথা বলা একেবারে বন্ধ করে দিল। সে আমার দিকে তাকাইলো না। একবার আমি আমার তার অফিসের কাপড় ইস্ত্রি করতেছিলাম। সে আমার হাত থেকে কাপড়টা ছিনিয়ে নিয়ে বলল, আমার কাজ করার দরকার নেই। সে তার জামা কাপড় দিয়াকে দিয়ে দিল। নাস্তার কথাও তাকে বললাম। আমি অস্থির বোধ করছিলাম। সম্ভবত আমার প্রতি মোহিতের ব্যবহার ঠিকই ছিল। কতক্ষণ সে আমার সাথে ভদ্র ব্যবহার করতে পারে? কিন্তু আমার জীবন বেরিয়ে যাচ্ছিল যখন আমি দেখলাম দিয়াতে তার পিছন পিছন ঘুরে সে আনন্দের সাথে মোহিতের সব কাজ করে দিচ্ছিল। আমি অবাক হয়ে দেখলাম যে মোহিত সন্ধ্যায় যখন বাড়ি থেকে অফিস ফিরত, দিয়া নববধূর মতো সেদের দরজায় দাঁড়াতো। মোহিত ভিতরে এলে দিয়া দৌড়িয়ে তার কাছে যেত, হেসে তাকে হ্যালো বলে তার হাত থেকে ব্যাগটি নিয়ে যেত। যেগুলো আমার দায়িত্ব ছিল সেগুলো খুশি হয়ে দিয়া পূরণ করত, আর আমার মধ্যে যেন আগুন লেগে যেত। আমি কি বা করতে পারি, কারণ মোহিত নিজেই তাকে এতটা গুরুত্ব দিচ্ছিল। সম্ভবত মোহিত আমার কাছে যা চাচ্ছিল তা আমি পূরণ করতে পারিনি। যদি বিষয়টা এতটুকুই সমবৃত্ত থাকতো তাহলে ঠিকই ছিল। রাতে একবার যখন আমার চোখ খুললাম, বাইরে ডাইনিং রুমে
কথা বলার আওয়াজ শুনতে পেলাম। রুম থেকে বের হলাম, দেখলাম দুজনে হাসতে হাসতে কথা বলছে, আর সামনে 2 কাপ চা রাখা ছিল। আমাকে দেখে দিয়ার হাসি থেমে গেল, কিন্তু মোহিত একেবারে নির্লিপ্ত হয়ে বসেছিল। দিয়ার সাথে এমনভাবে কথা বলতে থাকলো যেন আমাকে নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে এলাম। আমার জীবনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার জীবনের সেই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি যেখানে আগুন আর পিছনে খাদ। আমি যদি মোহিতকে সত্যটা বলি তাহলে ও আমার সংসার নষ্ট হয়ে যেত, আর যদি না বলি তাহলে দিয়া নামের মেয়েটা আমার জায়গাটা নিয়ে নেবে। একজন নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু সতীনের দুঃখ নয়। আমার আর মোহিতের মধ্যে যাই থাকুক, আমি চাই না দিয়া আমাদের মাঝে আসুক। তাই আমার শাশুড়িকে বললাম যে দিয়া এখানে এসেছে অনেক দিন হয়ে গেল, সে কবে যাবে? যদিও দিয়ার মা চলে গেছে অনেক দিন হলো, দিয়া এই বলে থেকে গেছে যে আমি আর কিছুদিন এখানে থাকতে চাই। শাশুড়ি বলেন, আমিও তাকে বলে দিছি যে তুমি এখানে এসেছো অনেক দিন হয়ে গেল, এখন তুমি তোমার বাড়িতে যাও। সেও যেতে চায়, কিন্তু মোহিত তাকে যেতে দেয়নি। এটা শুনে আমার মনে হলো কেউ যেন আমার হৃদয়ে চেপে ধরেছে। মোহিত কেন তাকে যেতে দিতে চায় না? একবার রান্নাঘর থেকে বেরিয়ে দেখি দুজন ডাইনিং রুমে গল্প করছে। আমি দরজায় দাঁড়িয়ে যা শুনলাম তা শুনে আমার হুঁশ উড়ে গেল। আগে জানতাম না যে দুজনের মধ্যে কি চলছে, কিন্তু আজ এই রহস্যের উপর থেকে পর্দা সরে গেল। আমি এই ভুল ধারণার মধ্যে ছিলাম যে মোহিত আমাকে ভালোবাসে, কিন্তু বাস্তব হয়তো অন্য কিছু। কারণ আমি যা শুনলাম তাতে বুঝতে পারলাম যে আমার স্বামী আমাকে ভালোবাসে না। এই বিয়েটা বোধহয় সে বাধ্য হয়ে করেছে, নইলে সে শুধু শুধু দিয়াকে কেন ভালোবাসতো? আর দিয়াও এখানে থেকেছে শুধুমাত্র তার কথায়। আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে এলাম। রাতে খাবারও খাইনি। আমার শাশুড়ি এসে জিজ্ঞাসা করলেন, তুমি খাবে না? আমি মাথা ব্যথার অজুহাত দিয়ে মাঝ অব্দি কান্নাকাটি করলাম এবং কাটিয়ে দিলাম। রাত 2টার দিকে ডাইনিং রুম থেকে ফিস ফিস শব্দ আসতে শুরু করলো। রুম থেকে বের হয়ে দেখি ডাইনিং রুমের দরজা বন্ধ। ডাইনিং রুমের জানালা দিয়ে তাকাতেই চমকে উঠলাম। দিয়া মোহিতের কোলে। চোখ বড় বড় হয়ে গেল আমার, এবং আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি ঘামে ভিজে যাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে আমি যা দেখছি তা আমার স্বপ্ন ছিল। আমি উঠে তাড়াতাড়ি ঘর থেকে ডাইনিং রুমে গিয়ে দেখলাম মোহিত তার ল্যাপটপে কিছু কাজ করছে। আমি কাঁদতে কাঁদতে তার কাছে বসলাম। সে আমাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি আবার কাঁদছো কেন? আমি বললাম, মোহিত, তুমি আজকের পর দিয়ার সাথে আর কথা বলবে না। আমার কথা শুনে প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ল্যাপটপটা বন্ধ করে বলল, কথা বলবো না কেন? আমি বললাম, তোমার মনে যদি দিয়াই ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন? সে বলতে লাগলো, আমি খুব ভুল করেছি যে আমি দিয়ার কদর না করে তোমাকে দেখে তোমার জন্য পাগল হয়ে তোমাকেই বিয়ে করেছি। দিয়া আমাকে আগে থেকেই ভালোবাসতো আর আমাকে বিয়ে করতে চাইতো। এখন আমিও বুঝতে পারছি, তাই আমি দিয়াকে বিয়ে করতে চাই। এটা শুনে আমি একদম পাগল হয়ে গেলাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলাম। তুমি এটা করতে পারো না, তুমি আমাকে এভাবে নষ্ট করতে পারো না। তোমাকে ছাড়া আমি মরে যাব মোহিত, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার কথা শুনে মোহিত আমার হাত ধরে রুমে নিয়ে যায়। রুমের দরজা বন্ধ করে দিয়ে বলল, শুধু এইটুকুই আমি শুনতে চেয়েছিলাম। আমি জানতাম তোমার মধ্যেও হৃদয় আছে, তাই আমি দিয়াকে অনুরোধ করেছিলাম এই নাটকটা করতে। চামেলি, দিয়া আমার নিজের বোন। আমার মায়ের বান্ধবীর কোনো সন্তান নেই, তাই মা দিয়াকে তাকে দিয়েছিলেন। এটা আমার জন্য একেবারে নতুন, আমি জানতাম না। তখন মোহিত আমাকে বলল যে তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছিলে, যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো, তাই আমার থেকে দূরে থাকার অজুহাত খুঁজছো। আমি দিয়ার সাথে মিলে এই নাটকটি করেছি, আর আজকে তোমার
অভিব্যক্তি আমাকে আনন্দ দিয়েছে এবং আমাকে শান্তিতে ভরিয়ে দিয়েছে। মোহিত আমার কাছে আসতে শুরু করলো। আমার এতটাই কাছে এসে পড়লো, তার বুকের সাথে আমাকে জড়িয়ে নিল। মোহিত মাতাল স্বরে বলল, চামেলি, তোমাকে মন থেকে সব ভয় আজ দূর করে দাও। আমি তোমার স্বামী, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কখনোই কষ্ট দেব না। এবার আমি আর তাকে আটকাতে পারলাম না, কারণ আমি আমার ভালোবাসার প্রকাশ করে দিয়েছিলাম। সারা রাত এই ভয় কাটালাম যে যেদিন মোহিত আমার সত্যটা জানবে সেদিন হবে এই বাড়িতে আমার শেষ দিন। যাই হোক, আমার সঙ্গ পেয়ে মোহিতও খুব খুশি। কিছুদিন পর দিয়াও ফিরে গেল, কিন্তু আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে মোহিত যখন আমার সত্যটা জানতে পারবে তখন আমার কি হবে। কয়েক মাস হয়ে গেছে আমাদের বিয়ে। একদিন খাওয়ার সময় আমার শাশুড়ি বলতে শুরু করলেন, মোহিত, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নাতিপুতির সুখবর শোনাও। তুই আমার একমাত্র ছেলে, আর আমি তাড়াতাড়ি দাদি হতে চাই। এই বাড়িটা নির্জন হয়ে আছে, ছোট বাচ্চার কান্নার আওয়াজ প্রয়োজন। এ কথা শোনা মাত্রই আমার হাত থেকে প্লেটটি পড়ে গেল। আমি তাড়াহুড়া করে প্লেটে তুলতে নিলাম। মোহিত আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার চামেলি, তোমাকে টেনশনে মনে হচ্ছে? আমি তাকে কি উত্তর দেব? আমি চুপচাপ হয়ে রইলাম। আমাকে চুপচাপ দেখে মোহিত হেসে বলল, তার মাকে সান্ত্বনা দিতে বলল, মা এত তাড়া কিসের? তুমি তাড়াতাড়ি সুখবর পাবে। কিন্তু আমার শাশুড়ি যেন খুব তাড়া, এবং হয়তো তার তাড়াতাড়ি স্বাভাবিক। তার একমাত্র দুটি সন্তান, তার মধ্যে দিয়াকে তিনি তার বান্ধবীকে দিয়েছেন, আর তার কাছে শুধু মোহিত ছিল। এই বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে, সেজন্যই তার বাচ্চার খুব তাড়া। তার মায়ের বরাবর পীড়াপিড়িতে মোহিত আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেল। তিনি অনেক টেস্ট লিখে দিলেন। আমি খুব অস্থির ছিলাম, এসব কিছুই হচ্ছিল। আমি ভয়ে ভয়ে মোহিতকে বললাম, মায়ের বাচ্চা নেওয়া এত তাড়া কেন? মোহিত আমার হাত ধরে বলল, চামেলি, বাচ্চা আমারও খুব পছন্দ, আমিও চাই। শুধু ভগবান যেন আমাকে একসাথে দুটি বাচ্চা দান করে। মোহিত দুটি সন্তানের কথা আমার হৃদয়কে নাড়া দিয়ে উঠল। আমার মা আমাকে যে সত্যটা বলেছে, আমি জানতাম মোহিত এই কথা শুনে আমাকে কখনো সুখ দিবে না। আর যেদিন মোহিত এটা জানবে সেদিন এই বাড়িতে আমার শেষ দিন। কখনই আমার এই সত্যটা সে মেনে নেবে না। তারপরে আল্ট্রাসাউন্ড করার সময় যেভাবে ডাক্তার একবার আমার মুখের দিকে তাকালো, আল্ট্রাসাউন্ডের স্ক্রিনের দিকে তাকালো, তাতে যেন আমার আত্মা কেঁপে উঠল আমার শরীর থেকে। আমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আমি ডাক্তারকে অনুরোধ করলাম আমার স্বামীকে এই সম্পর্কে কিছু না বলার জন্য, কিন্তু তিনি বলতে লাগলেন, আমাদের ক্ষমতা নেই, আর আমি না বললেও সে অন্য কোনো আল্ট্রাসাউন্ডের লোক একথা বলবে। তুমি বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবে না। সবচেয়ে ভালো হয় তুমি নিজেই তোমার স্বামীকে সত্যটা বলো। তুমি তাকে অনুনয় বিনয় করে বলতে লাগলাম যে আমার সংসারটা ভেঙে যাবে, কিন্তু হয়তো আমার কপাল খারাপ। রিপোর্ট মোহিতের কাছে পৌঁছে গেল। লেডি ডাক্তার রিপোর্টটা দেখার সাথে সাথে আমাকে অবাক চোখে দেখতে লাগলেন, আর তিনি মোহিতকে আমার রিপোর্টে সব সত্যটা বলে দিলেন। আমি পাথরের মতো চেয়ারে বসে রইলাম। মোহিত আমার সমস্ত সত্যিটা জেনে গেছে। মোহিত বদলে যাওয়া চেহারাটা দেখে আমার জীবনটা বেড়ে যাচ্ছিল। বাড়ি যেতেই আমার শাশুড়ি যখন মোহিতকে রিপোর্টের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, মোহিত বলল যে ডাক্তার এখনো কিছু বলেনি। আমি একথা শুনে কিছুটা স্বস্তির অনুভব করলাম, কারণ শাশুড়ি জানলে আমার হাত ধরে বাড়ি থেকে বের করে দিতেন। আমি চুপচাপ আমার রুমে চলে এলাম। এখন অস্থিরতা আমার জান বেড়ে যাচ্ছে। জানি না মোহিত রুমে এসে আমাকে কি শাস্তি শোনাবে। মোহিত যখন রুমের ভিতর এলো তখন তার চোখ লাল, আমার বুক ধুপুর ধুপুর করছিল, আমার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরে যাচ্ছিল। সে এসে আমার কাছে বসে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। সে মুখে তো কিছু বললো না, কিন্তু তার চোখে যেন অনেক কিছু বলছে। কেন তুমি আমার কাছ থেকে এত বড় সত্য কথা লুকালে? আমার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে থাকলো।
আমি নিজের ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর মোহিত বলতে লাগলো, শুধু একটা কথা বলো চামেলি, তুমি কি এটা আগে থাকতে জানতে? আমি নাতে মাথা নাড়ালাম। আমার মা বিয়ের রাতে আমাকে কথা বলেছিল, তাই আমি তোমাকে আমার কাছে আসতে দিতাম না, যাতে সত্যিটা জানার পর তুমি আমাকে ডিভোর্স না দাও। এই বলে আমি কাঁদতে শুরু করে দিলাম। সে বলল, চামেলি, এটা তুমি ভালো করনি। তুমি জানো আমি আমার মায়ের একমাত্র সন্তান। তোমার মা যদি সত্যটা জানতো তাহলে আমাদের অন্ধকারে কেন রেখেছে? সে এটা অন্যায় করেছে। এ কথা বলেই গৌতম ঘর থেকে বেরিয়ে গেল। সারা রাত আমি রুমে আসেনি সে। বিয়ের রাতে মা কাঁদতে কাঁদতে আমাকে বলেছিলেন যে জন্ম থেকেই আমার মধ্যে জরাবায়ু নাই, আমি কখনোই মা হতে পারবো না। 14 থেকে 15 বছর বয়স পর্যন্ত আমার পিরিয়ড হয়নি দেখে আমার মা খুব টেনশনে ছিলেন। আমার 16 বছর বয়সেও যখন আমার পিরিয়ড হলো না, তখন তিনি আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে যান, যেখানে আমার আল্ট্রাসাউন্ড হচ্ছিল। কিন্তু মা তখন আমার কাছ থেকে এই সত্যটা লুকিয়েছিলেন। তিনি শুধু বলেছিলেন আমার সামান্য ঘাটতি আছে, যা সময়ের সাথে পূরণ হয়ে যাবে এবং আমি স্বাভাবিকভাবে হয়ে যাব। আমি এটা ভুলেই গেছিলাম, নিজের জীবনে মগ্ন ছিলাম যে আমি এসব কিছু নিয়ে এতটা ভাবিনি। কিন্তু বিয়ের রাতে মা আমাকে এই সত্যটা বলেন এবং সঙ্গে আমাকে এটাও বলেছেন যেন যতটা সম্ভব মহিলাদের থেকে দূরে দূরে থাকতে পারি, কারণ সে যদি এই সম্পর্কে জানে, স্পষ্টভাবে কিছুদিন পর বাচ্চার কোথাও বলবে এবং এর জন্য তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তখন তারাও এই সত্যটা জেনে যাবে। আর আজকেই সেদিনটি এসেছে। মোহিত আমার কাছে রহস্যটা প্রকাশ হয়ে গেছে। আমি অঝরে কাঁদছিলাম, কিন্তু সে একবারও আমার চোখের জল মুছে দিতে আসেনি। সকালে বুঝতে পেরেছি আমাকে নিয়ে কি সিদ্ধান্ত হতে চলেছে। সকালে যখন ঘর থেকে বেরোলাম, তখন মোহিত ওর অফিসে চলে গেছে। সারাদিন অস্থিরভাবে কাটিয়ে দিয়েছি। বাড়িতে ফিরে এসে ওর মুখ বিষণ্ণতার ছাপ। সে হাতে রিপোর্টগুলো নিয়ে শাশুড়ি মায়ের সামনে রাখে। আমি ভয়ে মরে যাচ্ছিলাম, কিন্তু জানতে পারলাম আমার শাশুড়ি সম্পূর্ণ নিরক্ষর। তিনি বলেন, মোহিত, আমি এসব রিপোর্ট কি বুঝি, এতে কি লেখা আছে সেটা আমাকে বল। মোহিত বলল, মা, আমি তোমাকে কখনো বংশধর দিতে পারবো না। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি কোনোদিন সন্তান হবে না। এই বলে মায়ের কোলে মাথা রেখে সে কাঁদতে লাগলো। শাশুড়ি জড়িয়ে ধরে আরো বলল, ভগবানের দিব্যি, আমাকে সন্তানের জন্য আর কখনো জিজ্ঞাসা করবে না। আমি তোমাকে সবকিছু দিতে পারি, কিন্তু সন্তান কোনো মতে দিতে পারবো না। এটা শুনে আমার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল। মোহিত সবকিছু নিজের উপরে নিয়ে নিল, আমাকে সবকিছু থেকে মুক্তি দিয়ে দিল। আমার শাশুড়িও কাঁদছেন, আর আমিও অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম। যে একটা পুরুষ, কোন রূপ, যেটা মোহিতের রূপে আমার সামনে। আমার শাশুড়ি কিছুক্ষণ কান্নাকাটি করে তারপর তিনি বললেন, চিন্তা করিস না মোহিত, অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসিস, আর আমরা তাকে নিজের মনে করে মানুষ করব। কিন্তু তুই মন খারাপ করিস না, আমি আর কখনো তোকে সন্তান দিতে বলবো না। রুমে এসে মোহিত প্রাণহীন মানুষের মতো শুয়ে পড়ে। আমি তার কাছে গিয়ে তার পা ধরে কাঁদতে শুরু করলাম আর বললাম, তুমি এ কি করলে? আমার ত্রুটিগুলো নিজের মাথা নিয়ে নিলে? সে আমার হাত ধরে আর তার কাছে বসিয়ে বলল, স্বামী স্ত্রী একে অপরের অঙ্গ, এবং আমাদের মধ্যে এই ত্রুটিগুলো মেনে নিতে হয়। তুমি আমার এই ত্রুটি এবং আমার ত্রুটি তুমি মেনে নিলে আমাদের সংসার সুখের হবে। আমি বলছি না যে এই সব কিছু আমার কাছে সহজ ছিল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই সবে তোমার কোনো দোষ নেই। এ বলে মোহিত আমাকে বুকে জড়িয়ে ধরল। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মহিলা যে মোহিতের মতো একজন স্বামী পেয়েছি। আজ আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে। দিয়ারও বিয়ে হয়ে গেছে, আর সে যমজ সন্তান জন্ম দিয়েছে। একটি ছেলে দিয়া আমাকে এবং মোহিতকে দিয়েছে।
আমি আনন্দের সাথে দিয়ার ছেলেকে নিজের করে নিয়েছি। এখন মোহিত এবং আমার শাশুড়ি খুব খুশি। ওই বাচ্চাটার জন্য এখন মনে হচ্ছে যেন আমাদের সংসার পরিপূর্ণ হয়ে উঠেছে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্পটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।